ঐকমত্য কমিশনের আজকের আলোচনায় থাকছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান। আশুরায় জোরদার করা হচ্ছে নিরাপত্তা, তাজিয়া মিছিলে ছুরি তরবারি বহন করা যাবে না, ফোটানো যাবে না পতাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। বন্যা ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশে 51 জনের মৃত্যু, ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবিতে নিখোঁজ অন্তত 43 জন। এবং চড়াই উতরাই পেরিয়ে দুর্বার গতিতে এগিয়েছে বাংলাদেশের নারী ফুটবল, সামনে বড় কিছু করার স্বপ্ন দেখাচ্ছে মেয়েরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবার বিস্তারিত। জাতীয় স্বার্থে শুধু আনুষ্ঠানিক নয়, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনা জরুরি বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে 8ম দিনের আলোচনার শুরুতেই কথা বলেন তিনি। জানান, বৈঠকে আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যেসব বিষয়ে আপত্তি রয়েছে সেসব নিয়ে নিজ দলের মধ্যে আলোচনা করতে হবে। রাজনৈতিক দলগুলো সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারলে তা হবে আরও ইতিবাচক। কমিশনের আলোচনার এই পর্বে পর্যন্ত মাত্র 2টি বিষয় ঐকমত্য হয়েছে, আর কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অনুযায়ী যুক্তিগুলো বুঝতে পারি, এবং সেই যুক্তিগুলি নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আশা করি যে আমরা একটা সিদ্ধান্তে জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ক্ষেত্রে বিভিন্ন মত চিন্তাধারা এখানে আসবে, অনেক মৌলিক চিন্তাধারাও কিন্তু ডিবেটের মধ্যে এটা ঠিকে না, বাদ পড়ে যায়। তাইর ভাই যে কথাটা বলছি, আমরা কি চাচ্ছি? জাস্টিস চাচ্ছি। জাস্টিস যদি এনশিওর করতে হয় তাহলে কখন কিভাবে যে আইন প্রণয়ন হবে, কারা করবেন, সেই প্রেক্ষাপট এবং প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের সরকার, সেই সব মিলিয়ে কিন্তু বিষয়টি নির্ধারিত হবে। তাহলে এই সংস্কারের জায়গাটা এখানে কি হলো? সংস্কারের বেসিক পয়েন্টে জাস্টিসের জায়গা থেকে 21% যে কোনো বক্তব্য যেখানে না নেওয়া হয় কনসিডারেশনে, তাহলে জাস্টিস এখানে হবে না। এই জন্য আপনি টোটাল সংবিধানকে যদি বিশ্লেষণ করেন, বিভিন্ন জায়গায় কিছু ব্যর্থ আছে, কিন্তু এখানে আমাদের মূল্যবোধ এবং ধর্মীয় ভ্যালুজের জায়গাটাও কিন্তু এটা একেবারে বৈপরীত্য। জাস্টিসের জায়গাটা খুবই কনফ্লিক্ট করে এই জায়গাটা। সেই জন্য আমরা আইন কি বলেছি এখানে, শব্দটা আইন ও বিধি অনুসরণ করে, অর্থাৎ বলে আপনি এটা মেনশন করতে পারেন। তাহলে এটা স্পেসিফিক একটা বিষয়ে অন্তত যদি ইনক্লুড হয়, তাহলে আইন প্রণয়নের সময় এটাকে ফলো করবে, যে এখানে একটা জিনিস আছে, বিধি অনুসরণের ক্ষেত্রে কনসিডারেশনের অন্তত 2-1টা বিষয় স্পেসিফাই করা, যেটা জাস্টিসের জন্য খুবই জরুরি। সেটা হলো ক্ষতিগ্রস্ত পরিবার বা পক্ষর তার বক্তব্য শোনা, তার ক্ষতিপূরণের বিষয় দ্বিভাবে হতে পারে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। মিডল ইস্ট কান্ট্রিতেও অনেকগুলো মুসলিম কান্ট্রিতে আছে, যে তাদের বক্তব্য শোনা হয়, হয় ক্ষমা করে দেয়, আর না হয় পেনাল্টি মানে শাস্তি কার্যকর করা হয় যদি ক্ষমা করে দেয়া না হয়। আপনারা কিন্তু এখানে বিধিবিধান যেগুলো বলেছেন, সেখানে বলা হয়েছে অপরাধী আদালতে দুঃস্বীকার করছেন কিনা দেখতে হবে। এই যে এখানে লিখেছেন দুঃস্বীকার করে না আদালতে দেখতে হবে, এটা বলেছেন কেন? তাহলে এটা বলার উদ্দেশ্যটা এটাই, যে সে আসলে অনুতপ্ত কিনা সে অপরাধের জন্য। এই যে বলা হলো যে বিগত সরকার আমলে একই সময়ে একই ব্যক্তিকে 2বার রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেছেন, এই কাগজে আছে। তাহলে এই যে ব্যাড এক্সাম্পলগুলো যদি আপনাকে অ্যাভয়েড করতে হয়, তাহলে 2-1টা জিনিস অন্তত এনশিওর করার জন্য ভবিষ্যতে আইন প্রণয়নে যাতে অনুসরণ করা হয় স্পেসিফাই করে দেয়া। এখন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। পবিত্র আশুরার তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসাইনি দালান পরিদর্শনে গিয়ে কথা বলেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। সেই সঙ্গে শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও মত বিনিময় করেন তারা। পরে সাংবাদিকদের সামনে হোসাইনি দালান ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তার পরিকল্পনা তুলে ধরেন সরওয়ার হোসেন। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আমরা মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিছি, এই পটকা বা আতশবাজি এই সংক্রান্ত জিনিস বন্ধ থাকবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল সুজন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ এই মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনে শুনানি হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের শুনানি হবে। এর আগে ২৯ জুন রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনে শুনানি করেন। আজ আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ পুলিশ সদস্য মানবতা বিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, ৩ পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল, আর হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের বরখাস্ত হওয়া ডিসি আক্তারুল ইসলাম সহ ৪ আসামি পলাতক আছেন। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত ও গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর এনসিপি। নিন্দা জানিয়ে অতি দ্রুত দোষীদের বিচারের দাবি জানান তারা। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার রাত 10টার পর জুলাই বর্ষপূর্তি প্রদর্শনী পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত ও পদযাত্রার গাড়িটির এক অংশ ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদে রাত 12:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় নেতাকর্মীরা। বর্তমান প্রশাসনে ষড়যন্ত্রকারী রয়েছে বলে মন্তব্য করে এনসিপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই অভ্যুত্থানের সরকারের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা এখনো তথ্য বের করতে পারছে না, কারা এখানে ককটেল মারছে, কারা হামলা করছে, এগুলা তাদেরকে গ্রেফতারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না। এর আগে 23 জুন এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে নীলফামারীতে পদযাত্রা ও পথসভায় অংশ নিচ্ছে কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। পদযাত্রা ঘিরে এনসিপির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে জানাবেন?
ইশরাত, এই মুহূর্তে আমরা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা অবস্থান করছি এবং এখানে রেলওয়ে যে অফিসার্স ক্লাব রয়েছে, এখানে এনসিপির স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করছে। তবে এনসিপির যারা শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতা তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আজকে সকাল 10টার দিকে আজকে তৃতীয় দিনের যে পদযাত্রা কর্মসূচি সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু নেতারা এসে পৌঁছায়নি। তবে স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে সাভার এলাকায় 5ই আগস্ট নিহত হওয়ার একজন সাজ্জাদ নামের ব্যক্তি এবং তার কবর এখানে সৈয়দপুরে রয়েছে। তো তার কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং তারপরে এখানে একটি ক্যাম্প রয়েছে, বিহারি ক্যাম্প, হাতিকানা ক্যাম্প। এই ক্যাম্পে এনসিপির কয়েকজন নেতা সেখানে যাওয়ার কথা আমরা জানতে পেরেছি। তবে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছে যে সৈয়দপুর শহরের আশপাশে 10 মিনিট পায়ে হেঁটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি পদযাত্রা করবেন এবং তারপরে তিনি আসলে একটি শুভেচ্ছা বক্তব্য দেবেন আজকের দিনে। শুভেচ্ছা বক্তব্যের পরে তিনি নীলফামারীর যেই সদর রয়েছে সেখানে তিনি জনসংযোগের জন্য যাবেন এবং সেখানকার স্থানীয় যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে কথা বলবেন, মত বিনিময় করবেন, কুশল বিনিময় করবেন। তারপরে কিন্তু আজকে আমাদের যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের যাওয়ার কথা রয়েছে পঞ্চগড়ের জেলায়। পঞ্চগড় জেলা আপনারা জানেন যে এটি কিন্তু সার্জিস আলমের জেলা এবং সার্জিস আলমও কিন্তু রয়েছে এনসিপির এই বহরের সঙ্গে। এবং তাদের যে জুলাই পদযাত্রা, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে তারা মাসব্যাপী 29 দিনের যেই কর্মসূচি নিয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। এর আগে তারা গতকাল 2টি জেলায় গিয়েছে, কুড়িগ্রাম এবং লালমনিরহাট, এবং প্রথম দিন তারা কিন্তু শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই জুলাই পদযাত্রা সেটি তারা শুরু করেছিল। তো আমরা ইশরাত এখন অপেক্ষায় রয়েছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং আজকের যে পদযাত্রা সেটি এখান থেকে শুরু হবে। ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি এবং এই ব্যাপারে নীলফামারী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চি ন্যাশনাল আর্মি KN-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলছে। অভিযানে KN-এ কমান্ডার সহ 2 জন নিহত হয়। অভিযানে 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চি ন্যাশনাল আর্মি KN-এ কমান্ডার সহ 2 জন নিহত হয়। এ নিয়ে আরো জানাতে রুমা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনার কাছে জানতে চাইবো যে অভিযানের সবশেষ পরিস্থিতি কি, আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আসলে অভিযানটি গতকাল রাত 9টা থেকে শুরু হয়। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবানের রুমা উপজেলা সদরে, আমার ডান পাশে রুমা সেনা জোনের গেরিস্টন। আমরা এখানে অপেক্ষা করছি, একটু পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। তারা আসলে জানাচ্ছেন যে গতকাল ধরে যে রুমার প্রাংশা এলাকায় যেই অভিযান সেনাবাহিনী শুরু করেছিল, সেই অভিযানের সর্বশেষ তথ্য জানানোর জন্যই এখানে আসলে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। এর আগে আমরা সেনাবাহিনী, আইএসপিআর এবং পুলিশ বিভিন্ন সোর্স থেকে মাধ্যমে আমরা কথা বলে যেটা জেনেছি, গতকাল আসলে 36 বীর অর্থাৎ রুমা সেনা জোনের একটি 3টি অপারেশন দল তারা এখান থেকে আসলে দুর্গম এলাকায় অভিযানের উদ্দেশ্যে বের হয়। পরবর্তী আরো পার্শ্ববর্তী যেই সেনা ক্যাম্পগুলো রয়েছে সেখানকার আরো কয়েকটি সেনা অভিযান একসাথে একত্রিত হয়ে যখন অভিযান শুরু হয়, সেই মুহূর্তে আসলে KNF এর যে অবস্থান জানতে পারার পর সেখানে গোলাগুলি হয়। গোলাগুলির পর 2 জন KNF এর কমান্ডার সহ 2 জন মারা গেছে, এমন আমরা তথ্য আসলে সকাল নাগাদ শুনেছি। এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এখানে যারা রুমাতে যারা ঘুরতে আসছেন, বিশেষ করে পর্যটকরা যারা ঘুরতে আসছেন, তাদেরকে আসলে নিরাপত্তা সহকারে তাদেরকে নিষেধ করা হচ্ছে, যাতে করে দুর্গম এলাকায়, গহীন এলাকায় যাতে না যান, সেজন্য তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে এই যে রুমায় যে KNF এর যে আজকের গতকাল রাতের যে ঘটনাটি ঘটেছে, এই নিয়ে এলাকার মানুষের মাঝে আসলে নতুন করে একটি আতঙ্ক তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। কেননা আপনি জানেন যে দীর্ঘদিন ধরে রুমা উপজেলায়
কেএনএফ কে আসলে ইস্যু করে নানা অভিযান চলমান ছিল। এখানে যারা বম জনগোষ্ঠী ছিল তারা দেশের বাইরে পালিয়ে যায়, মিজোরামে চলে যায়, দেশের বিভিন্ন স্থানে তারা আশ্রয় নেয়। পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি, সেনাবাহিনীর পক্ষ থেকে এই বম পরিবার এবং অন্যান্য জাতিগোষ্ঠীর যারা গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল তাদেরকে পুনর্বাসনের উদ্দেশ্যে তাদেরকে রুমায় ফিরিয়ে আনার জন্য নানা কর্মতৎপরতা সেনাবাহিনী শুরু করেছিল। আমরা দেখেছি গত সপ্তাহেও বেশ কয়েকটি পরিবার মিয়ানমারের ভারত থেকে এবং প্রতিবেশী বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের লোকজন ধীরে ধীরে আসতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে গতকাল রাতে যে অভিযান শুরু হয়েছে, অভিযানের পর কেএনএফ এর 2 সশস্ত্র সদস্য মারা গেছে, সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে বম সম্প্রদায়ের যারা বাসিন্দা রয়েছেন তাদের মাঝে একটা আসলে অজানা একটা ভয়, যেটা আতঙ্ক, সেটা তৈরি হয়েছে। তারা বলছিলেন যে যে শান্তি ফিরার লক্ষ্যে সেনাবাহিনী যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তারা আসলে সাধুবাদ জানিয়েছেন। তারা চাচ্ছিলেন পাহাড়ের তারা যেন শান্তিতে বসবাস করে, এই জন্য পরিস্থিতি উন্নতির জন্য সেনাবাহিনীকে তারা আসলে ধন্যবাদ জানিয়েছিলেন। আসলে আমরা সর্বশেষ খবর জানার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছি রুমা গ্যারিসনে। একটু পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হবে গতকাল রাত থেকে যে অভিযান শুরু হয়েছে, এখন যে অভিযান চলমান রয়েছে, অভিযানের সর্বশেষ সন্ত্রাসী দল বা কেএনএফ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কতজন হতাহত হয়েছে সেই পূর্ণাঙ্গ তথ্য এখানে ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে এবং কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেই তথ্য জানানো হবে। আমরা অপেক্ষা করছি, এখানকার তথ্য পাওয়ার পর আমরা দর্শকদের আবারও জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে বান্দরবানের রুমা থেকে কেএনএফ এর অভিযানের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল আর্মি কেএনএ কমান্ডার সহ 2 জন নিহত হয় এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। দেখছেন সংবাদ দুপুর। আজ আদালতে তোলা হবে মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে। বুধবার রাতে বিশেষ অভিযানে তাকে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। মানিকগঞ্জ সদর ও দৌলতপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুর্জয়ের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এছাড়াও দুর্নীতি ও আর্থিক অনিয়ম সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। এর আগে 21 জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় দুর্জয়ের মালিকানাধীন ফ্ল্যাট, জমি ও 3টি গাড়ি জব্দের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তার নামে থাকা 12টি ব্যাংক হিসেবও জব্দ করা হয়। জুলাই শহীদদের স্মরণে সিলেটের রক্তদান ও আলোচনা কর্মসূচির আয়োজন করেছে ড্যাব। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আহমেদ। খালিদ, আপনার কাছে জানতে চাইবো যে কর্মসূচি শুরু হয়েছে কিনা আর অংশগ্রহণকারীদের মধ্যে কেমন সাড়া দেখা যাচ্ছে, জানাবেন। ইশরাত, দেখুন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, বিপ্লব এবং এই সুখ ও বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সিলেট জেলা এবং সিলেট উসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আজকে কিন্তু এখানে রক্তদান কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি ব্লাড গ্রুপিং যেটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ করে যে সন্ধানী নামক যে সংগঠনটি রয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ এবং রাগিব রাবেয়া কলেজ শাখা এবং জীবন নর্থ ইস্ট মেডিকেল কলেজ শাখা, এই সংগঠনগুলোর সহযোগিতায় আজকে ড্যাব কিন্তু এই কর্মসূচি পালন করছে। তো আমাদের সাথে রয়েছেন ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। আমরা একটু নাজমুল ভাইকে আমন্ত্রণ জানাবো যে আজকে ড্যাব এই কেন্দ্রীয় কর্মসূচি পালন করছে, আপনি যদি কর্মসূচি সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। কেন্দ্রীয় বিএনপি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সুখ ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। আমরা মাসব্যাপী এই প্রোগ্রাম আয়োজন করেছি, এই জন্য এটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমরা চাচ্ছি, আমাদের ইন্টেনশন হচ্ছে 17 বছরের জুলুম নির্যাতনের পরে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি, আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি,
এবং এই যে স্পিরিটটা, এই স্পিরিটটাকে ধারণ করতে হবে। এটা শুধু আক্ষরিক করতে যাতে আমাদের কাছে না থাকে, এটাকে আমরা বাস্তবায়ন করতে হবে এবং এই বাস্তবায়নের লক্ষ্যে গত 1 বছর কাজ করে যাচ্ছি আমরা। এবং আমরা বিশ্বাস করি আমরা ভোটের অধিকার পাওয়ার পরে ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার এদেশকে নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। একই সাথে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। একটা জিনিস সবাইকে মনে রাখা দরকার, মাটির সাথে কিন্তু পানি মিশলে কাদা হয়, মাটির সাথে যখন রক্ত মিশে তখন সেটা দেশ হয়। আমরা আমাদের দেশকে পুনরুদ্ধার করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। তিনি যেমনটি বলছিলেন যে ড্যাব যে মাসব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে কিন্তু আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি ব্লাড গ্রুপিং যেটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ড্যাবের কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। জুলাই শহীদদের স্মরণে সিলেটে রক্তদান ও আলোচনা কর্মসূচির আয়োজন করেছে ড্যাব এবং এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালিদ আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে শহীদ হওয়া বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জুবায়ের আহমেদের পরিবার এখনো খুঁজে তাদের। আর কোনোদিন ফিরে আসবে না জেনেও অঝরে ফেলেন চোখের পানি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল বছরের 20 জুলাই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জুবায়ের আহমেদ। এদের মধ্যে শহীদ বিপ্লব পড়াশোনার পাশাপাশি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতো নূরে আলম সিদ্দিকী, আর জুবায়ের ছিলেন দোকানে। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে পরিবারগুলো এখন ভেঙে পড়েছে। জুলাই শহীদ নূরে আলম সিদ্দিকীর মৃত্যুর 7 মাস পর ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। তার মেয়ে সাবরিনা বিনতে সিদ্দিকীর বয়স এখন 6 মাস। নূরে আলম সিদ্দিকীর স্ত্রী সাদিয়া খাতুনের আক্ষেপ সন্তানকে ভালো কিছু খাওয়াতে না পারার। মানে খুব কষ্টই হইতেছে চলাফেরা, বাবুর ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব ওইটা কিনে দিব, কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই। আমার স্বামী বৈষম্যের শিকার হয়ে মারা গেছে, আমি এবং আমার সন্তান যেন বৈষম্যের শিকার না হই। এদিকে জুলাই মাস সন্তান হারানোর মাস উল্লেখ করে চোখের পানি ফেলে শহীদ বিপ্লব হাসানের আত্মার শান্তি কামনায় দোয়া চান তার বাবা। আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ আমার সন্তানকে বেহেশতে বাসী করে, এটাই হলো বড় আশা, বড় চাওয়ার মতো। সারা দেশবাসীর কাছে আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার সন্তানের জন্য দোয়া চাই। আর শহীদ পরিবারের পাশে সরকারকে আরো জোরালোভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি এই বৈষম্য বিরোধী নেতার। তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি অল্প কিছু সুবিধা তারা পাচ্ছে শহীদ পরিবারগুলো, তাদের পাশে সরকারকে আরো ভালোভাবে দাঁড়ানো উচিত। এবং এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমরা যেই লোকাল উপজেলায় থানা বা জেলা পর্যায়ে যেই আওয়ামী লীগের ফেসিস্টরা বা যেই পুলিশ সদস্যরা যারা চক্রান্তে জড়িত ছিল এই আমাদের ভাইদেরকে হত্যা করার লক্ষ্যে, তাদেরকে কিন্তু এখনো আইনের আওতায় ওইভাবে আনা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে ময়মনসিংহ, গৌরীপুর এবং ফুলপুরে 5 জন শহীদ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেয়া 41 জন শহীদ হন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভবন নির্মাণের 7 বছরেও চালু হয়নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জ 16 ঘর ট্রমা সেন্টারের কার্যক্রম। স্বাস্থ্য বিভাগ বলছে এখনো ভবন বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ। আর গণপূর্তের দাবি চিঠি দিয়েও স্বাস্থ্য বিভাগের সাড়া মেলেনি। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর দোহার, শ্রীনগর মুন্সিগঞ্জ আন্তঃসড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগরের 16 ঘরে 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণ করা হয় 2018 সালে। 2,29 লাখ টাকা ব্যয়ে 3 তলা ভবন নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। বিল্ডিং রেডি হওয়ার পরও এটা কোনো উদ্বোধন নাই, কোনো তদারকি নাই,
মানুষের কোনো উপকার আসতেছে না। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দেওয়ালের বিভিন্ন অংশে উঠে গেছে আস্তরণ, মেঝেতে জমেছে শেওলা ও আগাছা, লোহার কাঠামোতে ধরেছে মরিচা, চুরি হয়েছে ভবনের লাইট, ফ্যান সহ নানা সরঞ্জাম। ফ্যান ছিল, তারপরে গ্রিল ছিল, তারপরে থাই গ্লাসগুলো দিয়ে সবই নির্মাণ করা ছিল, উদ্বোধনও করার কথা ছিল, কিন্তু কি কারণে হয় নাই বুঝতে পারি নাই, কিন্তু এটি অনেক জিনিস চুরি হয়ে গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। এ কারণে ট্রমা সেন্টারের কার্যক্রম দ্রুত চালুর তাগিদ হাইওয়ে পুলিশের। শ্রীনগর উপজেলার যে একটা ট্রমা সেন্টার রয়েছে, আমরা জানি যে এখনো পর্যন্ত সেটা কার্যক্রম নাই। তো আমার মনে হয় সেটা যদি কার্যক্রমটা চালু করা হয় এবং শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যদি সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে আর লোকজন আরও মৃত্যুর সংখ্যা কমে আসবে এবং লোকজন সুচিকিৎসা পাবে। আর ট্রমা সেন্টারটি চালু নিয়ে পরস্পরকে দোষারোপ করছে গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিস। অবকাঠামো নির্মাণ হয়েছে, আমরা স্বাস্থ্য বিভাগ এটা এখনো হ্যান্ডওভার পাইনি, এটার কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজের জন্য গণপূর্ত বিভাগ কাজ করছে। বারবার চিঠি লেখার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে নেয়। পরবর্তীতে এটা কি হয়েছে, ইনসিকিউরড অবস্থায় থাকে। এখন যেটা দেখা গেছে যে ওখানে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। দোষারোপ পরিহার করে ট্রমা সেন্টারটিতে দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপকূলীয় জেলা ভোলায় ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জেলায় এ পর্যন্ত ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কেউ মারা না গেলেও সংক্রমণ বাড়ায় আতঙ্কিত স্থানীয়রা। তবে স্বাস্থ্য বিভাগের পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। উপকূলীয় জেলা হিসেবে ভোলায় বৃষ্টি এবং আবহাওয়ার বৈরীভাব সবসময় বিরাজমান থাকায় বর্ষা মৌসুম এলেই দুর্গম এলাকায় ছড়িয়ে পড়ে নানা অসুখ বিসুখ। বিশেষ করে ডেঙ্গু এখন এ জেলার আতঙ্কের কারণ। প্রতিদিনই আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকটাই আতঙ্কের মধ্যে রোগীর স্বজনরা। এখন ঘরে ঘরে ডেঙ্গু জ্বর বেশি, এই জন্য আমরা হাসপাতালে আছি। 3 দিন হাসপাতালে আছি, ডেঙ্গু হয়েছে, অনেক চিকিৎসা চলে কিন্তু ভালো হয় না। ভোলা যেভাবে ডেঙ্গুতে আমরা খুব চিন্তিত আছি আমার ছেলেকে নিয়ে। ডেঙ্গু জ্বর হয়েছে, এই জন্য একটু ভয়ের ভিতরে আছি, এখন চিকিৎসা চলতে আছে। শুধু ডেঙ্গু নয়, সঙ্গে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ। ফলে সদ্য সংকটে অনেকেই হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ভোলা জেলা হাসপাতালে গত 1 মাসের তুলনায় বর্তমানে কিছুটা সংক্রমণ বেড়েছে ডেঙ্গুর। তো আমরা সকল ধরনের সেবা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত রোগী আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সবাই, কেউ মারা যায়নি। আমাদের উপদেশ হচ্ছে, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, কেউ 3 দিনের বেশি পানি জমা রাখবেন না। ঘরে ঘরে জ্বর এবং করোনার লক্ষণ নিয়েও হাসপাতালে পরীক্ষা করাতে আসছেন রোগীরা। এমন বাস্তবতায় পৌর এলাকায় মশক নিধন অভিযান চালুর দাবি ভোলাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বঙ্গুরা বাজার থানার করইবাড়ি গ্রামের একই পরিবারের রুবি, রাসেল ও জোনাকি। মাদকের সঙ্গে জড়িত থাকার কারণেই তাদের গণপিটুনি দেয়া হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মৌসুমী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। চলতি বর্ষায় রাজ্যে 51 জন নিহত এবং আরও 22 জন নিখোঁজ রয়েছে। গেল 20 জন থেকে 1 জুলাই পর্যন্ত এ ঘটনা ঘটেছে। রাজ্যের 12 জেলার বিভিন্ন জায়গায় প্রাণহানি, ঘরবাড়ি ধস, গবাদি পশুর মৃত্যু এবং সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 51 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। এখনো চলছে উদ্ধার কাজ। চলতি বর্ষায় আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা বালিতে 65 যাত্রী সহ ডুবে গেছে একটি ফেরি।
এখনও নিখোঁজ অন্তত 43 জন। পুলিশ জানিয়েছে উত্তাল সাগরের রিসোর্ট দ্বীপ বালির কাছে দুর্ঘটনা ঘটে। কয়েক ঘন্টা ভেসেছিলেন অন্তত 20 জন। খবর পেয়ে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন। গভীর রাতে উদ্ধার কাজে যোগ দেয় জরুরি বিভাগের কর্মীরা। জানা গেছে ডুবে যাওয়া ফেরিতে 53 যাত্রী, 12 জন ক্রু এবং 14টি ট্রাক সহ 22টি যানবাহন ছিল। 17,000 দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গাজায় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানানোর পর বিবৃতিতে এ কথা জানিয়েছে তারা। চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী বলে জানিয়েছে তেল আবিব। আর নেতানিয়াহু জানিয়েছে হামাস নির্মূল ও জিম্মি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। লুৎফুর কবিরের রিপোর্ট। বারুদ, লাশ আর রক্তের গন্ধ, চারদিকে লাশের মিছিল। এবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান। চিকিৎসক সুলতান ছিলেন গাজার একজন নিবেদিত চিকিৎসকদের একজন, যিনি যুদ্ধের কঠিন সময়ে মানবিকতার প্রতীক হিসেবে কাজ করে গেছেন। নিহত মারওয়ানের মেয়ে লুবনা আল সুলতান জানান, F-16 যুদ্ধ বিমান সরাসরি তার ঘরে হামলা চালায়। আমার বাবা ইন্দোনেশিয়ান হাসপাতালের একজন হৃদরোগ বিশেষজ্ঞ ও পরিচালক। রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সারা জীবন মানুষের সেবা করে গেছেন। তাকেও হত্যা করেছে দখলদাররা। একে একে সবাইকে হারাচ্ছি। এ যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র যখন চাপ দিয়ে আসছে, তখনও থেমে নেই গণহত্যা। তবে ইসরায়েলের সম্মতির পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ঘরে বাইরে নানামুখী চাপে এবার সত্যিই চুক্তিতে আগ্রহী ইসরায়েল, এমনটাই জানালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। 50 জন ইসরায়েলি জিম্মি করে রেখেছে হামাস। তাদের মুক্তি ও অস্ত্র সমর্পণ করলে একদিনেই এই যুদ্ধ শেষ হবে। আমরা সত্যি এমন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। একই সুরে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হুঙ্কার দিয়ে বলেছেন, হামাস নির্মূল ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। নেতানিয়াহু যাই বলুক না কেন, যুদ্ধ থামিয়ে জিম্মিদের ঘরে দেখতে চায় স্বজনরা। বুধবার তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তাদের ফেরাতে জোর আহ্বান জানান আন্দোলনকারীরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসটা খুব বেশি দিনের নয়। 2010 সালে প্রথমবারের মতো মাঠে নেমেছিল লাল সবুজ মেয়েরা। মাত্র 1.5 দশকের পথ চলায় নানা চড়াই উতরাই পেরিয়ে দলটা এগিয়েছে দুর্বার গতিতেই। বুধবার শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফাইদার দল। বাংলাদেশের নারী ফুটবলের 1.5 দশকের পথ চলার গল্প জানাচ্ছেন শাহিনুর আলম। 2007 সালে মাত্র 8টি জেলা দল নিয়ে দেশের নারী ফুটবলের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল, অনেকের ভাবা সেই লস প্রজেক্টটি আজ লাল সবুজের জন্য সুনাম বয়ে আনছে বিশ্বমঞ্চে। 2009 সালে গোলাম রব্বানী ছোটনের হাত ধরে যে বটগাছের চারাটা রোপিত হয়েছিল, আজ তা পরিণত হয়েছে বিশাল মহিরুহে। বাংলাদেশ নারী ফুটবলের অগ্রযাত্রার গল্প যে ছড়িয়ে পড়েছে পুরো এশিয়া মহাদেশ জুড়েই। 2010 সালের 29 জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে 2 জুলাই 2025 মিয়ানমারের থুন্না স্টেডিয়াম। বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাস যে লেখা হয়েছে এই 1.5 দশকেই, যার পরতে পরতে লেখা আছে অজস্র না পাওয়ার ভিড়েও দুহাত ভরা অর্জনের গল্প। রাঙামাটির প্রত্যন্ত গ্রামের সৈনুপ্রো মারমার হাতের অধিনায়কের সেই আর্মব্যান্ডটা হালের আফিদা খন্দকারের হাতে। এরই মাঝে সাবিনা খাতুনের দলটা যে বদলে দিয়েছে অনেক গল্পই। শুরুর গল্পটা প্রচারের আলোয় আনতে সীমিত সুযোগ সুবিধা নিয়ে দিনের পর দিন নিভৃতে লড়ে গেছেন মেয়েরা। এরপর নারী ফুটবলের উত্থান পর্বের শুরুটা হয়েছিল 2012 সাফকে ঘিরেই।
এই টুর্নামেন্টকে ঘিরেই নতুন কাঠামোই দলকে নিয়ে আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এর পেছনে পাইপলাইন হিসাবে কাজ করে 2011 সাল থেকে শুরু হওয়া স্কুল ফুটবল টুর্নামেন্ট। সেখান থেকেই উঠে আসে একাধিক প্রতিভাবান খেলোয়াড়। 2014 সালের অক্টোবরে নারী দলের জন্য বাফুফে প্রথমবারের মতো নিয়োগ দেয় বিদেশি কোচ নোরিও সুকিতাতের অধীনেই। সে বছরই বাংলাদেশ প্রথমবারের মতো খেলে সাফের সেমিফাইনালে। সেই ধারাবাহিকতা ধরে রাখে পরের দুই আসরেও। 2016 এবং 2019 সালেও সাফের সেমিফাইনালে খেলে লাল সবুজরা। এরপর তো কেবলই অর্জন আর এগিয়ে যাওয়ার গল্প। বাংলাদেশ নারী ফুটবলের স্বর্ণযুগের শুরুটা হয়েছিল 2021 সাল থেকে। সেবার এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে না পারলেও একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পায় সাবিনা খাতুনের দল। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে 2022 সালে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা জেতে বাংলাদেশ। 2024 সালে এসে সেই নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে সাবিনা ঋতুপর্ণারা। আর 2025 এসে যেন সবকিছুকেই ছাপিয়ে গেল নারী ফুটবল। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্ব পেরিয়ে সবার আগে জায়গা নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছাপিয়ে এশিয়ার মঞ্চে যারা লাল সবুজ পতাকা উড়াতে যাচ্ছে, সামনে তাদের হাত ধরে নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।